যেখানে অন্ধকার শুধু রাতের নয়, গল্পের মধ্যেও লুকানো থাকে। আপনি যদি সাহসী হন, এখনই লাইট বন্ধ করুন, হেডফোন পরুন, সতর্কভাবে শুনুন। এই ঘটনার প্রতিটি শব্দই আসল। আপনি যদি একা থাকেন, তাহলে দয়া করে চারপাশটা একবার এখনই দেখে নিন। আসসালামু আলাইকুম, স্বাগতম ওদি স্টুডিওতে। আমি মাসুদ আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমি আপনাদের শোনাবো এমন এক ভয়ঙ্কর ঘটনা যা আপনার নিঃশ্বাসকে থামিয়ে দিতে পারে। চলুন আজ থেকে শুরু করি সেই ভয়ঙ্কর যাত্রা। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং ঘটনাগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আজ ভূত স্টুডিওর প্রথম এপিসোডে একটি ইমেইল পড়ে শোনাবো। ইমেইলটি পাঠিয়েছেন পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে জাকিরুল ইসলাম শুভ। ঘটনা শুরু করার আগে আমাদের ইমেইল করার নিয়মটা বলে দেই। আমাদের ইমেইল পাঠানোর ঠিকানা bhuth11255@gmail.com। আপনি চাইলে আপনার অথবা আপনার কোনো আত্মীয় বা বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও এসে আমাদের স্টুডিওতে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। এর জন্য আপনার যা করতে হবে, আপনার ঘটনাটি আমাদের ইমেইলের মাধ্যমে জানাতে হবে এবং আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। মাসুদ ভাই এবং ভূত স্টুডিওর সকল অডিয়েন্সকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম শুভ। আমি পাবনা জেলার চাটমোহর থানা থেকে বলছি। ঘটনাটি ঘটেছিল 2024 সালের ডিসেম্বর মাসে। মাসুদ ভাই, আমি গাজীপুরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমি নাইট শিফটে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ আমার বাড়ি থেকে কল আসলো এবং আমাকে আমার আম্মু বলল আমাকে বাড়ি আসতে হবে। আমি কারণ জিজ্ঞেস করলে জানতে পারলাম আমার দাদু খুবই অসুস্থ ছিল। যথারীতি আমি অফিসে আমার বসকে কল করে জানালাম এবং ঘটনা শুনে তিনি আমাকে 2 দিনের ছুটি দিলেন। আমি আর দেরি না করে আমার কাঁধের ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। তখন ঘড়িতে 7টা বাজে। ইতিমধ্যে আমার এলাকার গাড়িগুলো সবই চলে গেছে। যেহেতু আমি গাজীপুরের মাওনাতে থাকি, তাই মাওনা থেকে সরাসরি জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমি রওনা হলাম। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক থাকার কারণে রাত 9টা 20 আমি জয়দেবপুর স্টেশনে পৌঁছালাম। পৌঁছানোর পর জানতে পারি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি 8টায় ছেড়ে চলে গেছে এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আমি 20 মিনিটের জন্য মিস করেছি। তাই এখন লালমনি ট্রেনটাই আমার একমাত্র আশা। আমি কর্তব্যরত স্টেশন মাস্টারের কাছে গিয়ে জানতে পারলাম লালমনি এক্সপ্রেস ট্রেনটি 1.5 ঘন্টা লেট হবে। বিপদে রাতে বিপদ হবে, এটা আসলেই সত্য মাসুদ ভাই। আমি তখন স্টেশনে হাঁটতে লাগলাম আর হিসাব করতে লাগলাম। 1.5 ঘন্টা বিলম্ব মানে রাত 12টায় জয়দেবপুর আসবে। তার মানে আজ আমার পৌঁছাতে প্রায় রাত 3টা বাজবে। এখানে একটা বিষয় বলা হয়নি, আপনাকে বলে রাখি মাসুদ ভাই, আমাকে বড়াল ব্রিজ স্টেশনে নামতে হবে, কারণ ট্রেনটি চাটমোহর স্টেশনে থামে না, কারণ এখানে স্টপেজ নেই। মাসুদ ভাই, সত্যি বলতে তখন থেকেই আমি চিন্তা আর ভয় পেতে শুরু করলাম। আমাকে গভীর রাতে গিয়ে নামতে হবে স্টেশনে। যাই হোক, আমার অপেক্ষার পালা শেষ হলো এবং ট্রেন আসলো। আমি ট্রেনে উঠলাম। আমার টিকিটে আসন না থাকায় আমাকে সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হলো। এর জন্য আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর মাসুদ ভাই, রাত 3টা 10 বড়াল ব্রিজ স্টেশনে নামলাম। মূলত বিপদে পড়া ছাড়া বা জরুরি প্রয়োজন ছাড়া চাটমোহরের কোনো যাত্রী এই ট্রেনটাতে উঠে না, কারণ ওই রাস্তায় গাড়ি তো পাওয়া যায় না বটেই, আবার প্রচণ্ড ঝামেলাও থাকে। যেই কথা সেই কাজ। বড়াল ব্রিজ স্টেশনটা নদীর পূর্ব সাইডে। নদীর এপার কোনো অটো ভ্যান পেলাম না। একজন লোক নিয়ে কোনো ভ্যানওয়ালা যেতে চায় না। 30 টাকার ভাড়া দিনের বেলায়, রাত্রেবেলায় 300 টাকা বলাতেও কেউ যেতে চায় না, কারণ তাকে আবার খালি ভ্যান নিয়ে রিটার্ন আসতে হবে।
স্টেশনে একজন দোকানদার আমাকে বলল, আপনি ব্রিজ পার হয়ে ওই পার যান, নদীর ওপারে অনেক সময় গাড়ি থাকে। তখন মাসুদ ভাই রাত 3:30। নদী পার হওয়ার জন্য আমাকে একটা বেলি ব্রিজ পার হতে হবে, যেটা দৈর্ঘ্য প্রায় 400 মিটার। রাতের অন্ধকারে ব্রিজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ভাবতেই আমার গা ভারী হতে লাগলো। তারপর আমি যখন ব্রিজে পা রাখলাম, দেখলাম ঘন কালো কুয়াশার মধ্যে ব্রিজটা একদম ধু ধু করছে ভাইয়া। ল্যাম্পপোস্টের বাতি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমি বুকে সাহস নিয়ে বড়াল নদী পার হয়ে ভাঙড়া বাস স্ট্যান্ডে আসলাম। দুর্ভাগ্যবশত আমি সারাদিন গেম খেলেছিলাম, আর অফিসে গিয়ে যেহেতু আমি রাতে ফোন চার্জ করি, তাই সেদিন আমি ফোন চার্জ করার সুযোগ পাইনি। তাই আবার ফোনটা ট্রেনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, ব্রিজ পার হয়ে এসে দেখি কোনো ভ্যান তো দূরের কথা মাসুদ ভাই, দেখি 2-3টা কুকুর ছাড়া আর কিছুই নেই। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। আমি খুব চিন্তিত হয়ে বাস স্ট্যান্ডের এক পাশে দাঁড়িয়ে আছি এবং ভাবছি কি করব। হঠাৎ দেখতে পেলাম একটা মোটরসাইকেলের সাউন্ড এবং একটা লোক আসতেছে মোটরসাইকেল চালিয়ে। আমি তাকে 2 হাত দিয়ে সিগন্যাল দিলাম এবং তিনি থামলেন। আমি ওনাকে আমার সব ঘটনা খুলে বললাম। উনি বললেন, আপনি আমার সাথে দিয়ারপাড়া পর্যন্ত যেতে পারবেন, ওখানে আমার বাসা। আমি কোনো কিছু না ভেবে উঠে পড়লাম, ওই পর্যন্ত তো যাই, বাকিটা পরে দেখা যাবে। আমার বাড়ি যেহেতু চাটমোহর মহেলা বাজার, তাই দিয়ারপাড়া দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে। কিন্তু মাসুদ ভাই, ওইটা বিলের মধ্যে দিয়ে এবং ওই রাস্তাটাতে একটু অ্যাবনর্মাল কিছুটা আছে। কিন্তু আমাকে যেহেতু বাড়ি যেতেই হবে, তাই এত ভয় পেলে হবে না, বুকে সাহস নিয়ে হাঁটা ধরলাম। মাসুদ ভাই, 10 মিনিট হাঁটার পর ওই রাস্তাটা লোকালয় শেষ হয়ে যায়। এরপর আমাকে পুরোটাই বিলের মধ্যে দিয়ে যেতে হবে। যেহেতু তখন শীতকাল ছিল, জ্যোৎস্নার আলো কুয়াশার জন্য আবসা আবসা ছিল। আমি যতই এগোচ্ছি ততই আমার গা ভারী হতে লাগলো। মনে হচ্ছিল আমার পিছনে কেউ আসছে, কিন্তু পিছনে তাকাতে সাহস পাচ্ছিলাম না। শীতকাল হলেও আমার গা এবং কান দিয়ে গরম হাওয়া বের হতে লাগলো। মাসুদ ভাই, এরপর যা শুরু হয়েছিল তা ছিল কলিজা শুকিয়ে যাওয়ার মতো। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম, আর মনে হচ্ছিল আমার পেছনে 2টা শিয়াল প্রচণ্ড মারামারি করছিল আর আমার দিকে এগিয়ে আসছিল। কিন্তু আমি কোনোভাবেই পিছনে তাকাচ্ছিলাম না। 1 থেকে 2 মিনিট পর শিয়ালের মারামারির শব্দ উধাও হয়ে গেল। আমি অবাক হয়ে আবার হাঁটতে লাগলাম। কোনো মতে হাতের ঘড়িটার দিকে তাকালাম, কারণ আমার ঘড়িটা এলইডি ওয়াচ ছিল। এলইডি ওয়াচে আমি দেখতে পেলাম রাত 3:30 ভাইয়া। হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। এরপর যেটা হলো মাসুদ ভাইয়া, হঠাৎ মনে হলো আমার পিছনে কিছু একটা আছড়ে পড়লো, যা ছিল 2টা বিড়াল, আর এমন ভয়ঙ্করভাবে আওয়াজ করে মারামারি শুরু করলো, সেটা বলে বোঝানো কঠিন হচ্ছে। ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। যত যাই হোক, আমি পিছনে তাকাবো না। আমি মুরব্বীদের থেকে শুনেছি, পিছনে তাকালে ভয়টা আরো বাড়ে এবং বিপদ বাড়ে। তাই আমি আমার দৃষ্টি সামনে রেখেই আগাচ্ছি। যাই হোক, আগের মতোই মারামারির শব্দ থেমে গেল। আমিও আগাতে থাকলাম। তারপর সামনে একটি বড় মোড়, সেখানে একটি ছোট ব্রিজ আছে। মাসুদ ভাই, আমি সেইটা নিয়ে বেশি চিন্তিত ছিলাম। ব্রিজ পার হওয়ার একটু আগে, মানে প্রায় 50 থেকে 60 ফুট দূরে, আমার মনে হচ্ছিল কেউ একজন ব্রিজের যে রেলিং থাকে, এই রেলিংয়ের উপরে বসে আছে। আমি ভাই আমার হাতের ঘড়িটার দিকে তাকালাম, তখন রাত 3:38। এত রাতে কে বসে থাকবে? ভাবলাম হয়তো কেউ মাছ মারছে, কারণ শীতকালে এই সময় বিলের পানি শুকিয়ে যায় এবং ছোট ছোট ডোবা থাকে, যেখানে এলাকার জেলেরা মাছ মারে। ভাবলাম হয়তো তাদের কেউ একজন হবে। আমি মনে মনে একটু সাহস পেলাম, আর একটু সামনে আগাতে মনে হলো কোনো মহিলা ধবধবে সাদা কাপড় পরে বসে আছে, কিন্তু তার চুল খোলা এবং এলোমেলো বোঝা যাচ্ছিল।
এবং সে উল্টো দিকে বসেছিল। আমি যখন তার থেকে 30 ফিট দূরে, আনুমানিক 30 ফিট হবে, তখন খেয়াল করলাম তার পা দুটো আমার দিকে। মাসুদ ভাই, এখানে একটা কথা আপনাকে বলি, নর্মালি যদি আপনি আমার দিকে বসে থাকেন তাহলে আপনার পা দুটো আমার দিকে থাকার কথা, কিন্তু আমি যা দেখলাম পায়ের আঙুলগুলো আমার দিকে এবং তার শরীর ও মাথাটা উল্টো দিকে। এরপর আমি আরো একটু এগিয়ে গিয়ে তাকে একবার ডাকলাম, আপনি কে? আপনি এত রাতে এখানে কি করছেন? উনি কোনো সাড়া দিলেন না। আমি খেয়াল করলাম তার চুল থেকে কি যেন পড়ছে এবং প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। আমি দ্বিতীয়বার ডাকলাম, তবুও তিনি সাড়া দিলেন না। কিন্তু মাসুদ ভাই, আমি যখনই তৃতীয়বার ডাক দেব ঠিক তখনই আমার পিছনে একটা ভ্যানের আওয়াজ পেলাম। আমি আচমকা পিছনে তাকালাম এবং 10 থেকে 15 ফিট দূরে একটা ভ্যান দেখতে পেলাম। আমি তো মহা খুশি এবং সামনে তাকিয়ে দেখলাম সেই মহিলাটি আর নেই। আমি আচমকা পিছনে তাকালাম এবং 10 থেকে 15 ফিট দূরে একটা ভ্যান দেখতে পেলাম। আমি তো খুব খুশি হলাম এবং সামনে তাকিয়ে দেখি মাসুদ ভাই, সেই মহিলাটা আর নেই। বিশ্বাস করুন, এক মুহূর্তের জন্য আমি যেন পাথর হয়ে গেলাম এবং আমার গা ঘামে ভিজে যাচ্ছিল। ভ্যান আমার কাছে আসতেই জিজ্ঞাসা করলাম, আপনি কি ময়লা বাজার যাবেন? উত্তরে তিনি মাথা নাড়ালেন। এক মুহূর্ত দেরি না করে আমি ভ্যানে উঠে পড়লাম। শীতকাল হওয়ায় তার শরীর ও মুখমণ্ডল সাদা রঙের চাদর দিয়ে ঢাকা ছিল। আমি ভ্যানওয়ালার কোনো মুখ দেখিনি। ভ্যানটা তখন চলা শুরু করলো। যেহেতু বিলের মাঝখান দিয়ে রাস্তা, তাই প্রত্যেক বছর বর্ষাকালে রাস্তাটি খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু সেটি একটি বিল ছিল, তাই রাস্তা খারাপ থাকার কারণে খুব একটা জোরে যেতে পারছিল না ভ্যান। আমরা যখন ঠিক বিলের মাঝখানে, তখন ভ্যানটা থামলো এবং ভ্যানওয়ালা চাচা ভ্যান থেকে নেমে ভ্যানের নিচে গিয়ে বসলেন, কারণ তার ভ্যানের চেইনটা পড়ে গিয়েছিল। চেইনটা তোলার জন্য স্বাভাবিকভাবেই 1 থেকে 2 মিনিট লাগার কথা, কিন্তু প্রায় 5 মিনিট হয়ে যাচ্ছে, এখনও চেন তোলা হয়নি। আমি চাচাকে বারবার ডাকলাম, চাচা এত সময় লাগছে কেন? একটু তাড়াতাড়ি করুন। কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না। তারপর আবার চলতে শুরু করলাম। রাত যেহেতু প্রায় শেষের দিকে এবং রাস্তার দুই পাশে অনেক বাবলা গাছ থাকার জন্য একটু বেশি অন্ধকার লাগছিল। হঠাৎ আমার কানে কান্নার আওয়াজ আসলো। মনে হচ্ছিল আমাদের ভ্যানের পিছনে বসে কেউ কান্না করতেছিল। বৃদ্ধ চাচার ভ্যান চালাতে অনেক কষ্ট হচ্ছিল, আমি সেটা ভালোভাবে বুঝতে পারলাম। ময়লা বাজার পাওয়ার একটু আগে একটা ছোট ব্রিজ আছে। যখন সেই ব্রিজটা পার হচ্ছিলাম তখন খেয়াল করলাম মাসুদ ভাই, সেই মহিলা একইভাবে ব্রিজের রেলিংয়ের উপরে বসে আছে। আমি দেখেও না দেখার ভান করে চুপ করে থাকলাম এবং তার কাছ দিয়ে পার হয়ে গেলাম। চারিদিকে স্তব্ধ নীরবতা। রাতের পাখির আওয়াজগুলো যেন পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল আমার কাছে। অবশেষে মহেলা বাজার গোয়াখাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। রাত তখন 4:10। আমি ভ্যান থেকে নামার পর চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা ভাড়া কয় টাকা দিতে হবে? কিন্তু তিনি উত্তরে কোনো কথা বললেন না। ভ্যান থেকে নেমে তিনি ভ্যানটি ঘোরালেন এবং চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমি তাকে আবারও ডাকলাম, চাচা আপনার ভাড়াটা নিয়ে যান। তবুও তিনি থামলেন না। আমাদের স্টেশনের উপরে একটি দোকান রয়েছে এবং সেখানে সারা রাত একটি দোকানে বাতি জ্বলে। তৃতীয়বার আমি যখন তাকে ডাকলাম, তিনি যাবার সময় যা দেখালেন তা আজও ভুলতে পারেনি। চাচা হঠাৎ তার ঘাড় 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালেন এবং আমি দেখতে পেলাম তার মুখ দেখে বোঝার উপায় নেই তিনি একটি মানুষ। মনে হচ্ছে যেন তার মুখটি আগুনে পুড়ে ঝলসে গেছে, তার চোখ দুটো বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, আর তার মুখমণ্ডল পুরোটাই কালো
এবং তার হাত পাগুলো দেখতে অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি এক মুহূর্ত দেরি না করে বাড়ির রাস্তায় হাঁটা ধরলাম মাসুদ ভাই। এইবার মাসুদ ভাই যেটা দেখলাম, তারপর আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। স্টেশন থেকে আমার বাড়ি যাওয়ার পথে একটি মাছের আড়ত আছে। সারা রাস্তা আমি যেই সাদা শাড়ি পরা মহিলাটিকে দেখলাম, সে আড়তে বসে খুব বিশ্রীভাবে বড় বড় কাঁচা মাছ খাচ্ছে আর ভয়ঙ্কর শব্দে গোঙরাচ্ছে। আমি শুধু বললাম, আপনি কে? মাসুদ ভাই, যখন তিনি আমার দিকে তাকালেন, আমি তার বিভৎস রূপ দেখে একটা চিৎকার দিয়েছিলাম। তারপর বাকিটা আমার জানা ছিল না। বেলা 10টার দিকে আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার বাসায় রুমে দেখলাম। সঙ্গে সঙ্গে সবাই আমাকে জিজ্ঞেস করা শুরু করলো আমার গত রাতে কি হয়েছিল। আমি কিছুক্ষণ নীরব থাকলাম এবং পরে সবাইকে ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সেই রাতে মহিলাটির চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তার 3টি চোখ ছিল এবং একটি ছিল কপালে, যেগুলো পুরোটাই রক্তের মতো লাল ছিল মাসুদ ভাই। তার শরীরের সামনের দিকটা রক্তে ভেজা ছিল। বিশ্রী ছিল তার রূপ এবং দাঁতগুলো ছিল অনেক লম্বা। এরপর মাসুদ ভাই, আমি কখনো ওই ট্রেনে এবং ওই রাস্তায় বাড়ি আসিনি। এটা ছিল আমার জীবনে আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ ভূত স্টুডিওর সকল অডিয়েন্সকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকিরুল ইসলাম, আপনার জীবনের ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কিছু প্রশ্নের উত্তর আজও মেলে না। কে ছিল সেই মহিলা? মোটর ভ্যান চালক, মানুষ ছিল নাকি অন্য কেউ? একদিন হয়তো আপনিও বুঝতে পারবেন। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।